আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা বাতিলের দাবি পূরণে সরকারকে 3 দিনের আলটিমেটাম দিল শিক্ষার্থীরা। কাল সারা দেশে গণসংযোগ, অবরোধ, বিক্ষোভে ঢাকায় তীব্র যানজট। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন গড়ালো 8ম দিনে। ক্লাস ও পরীক্ষা বর্জন করে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ। সরকার কোটা বাতিলের পক্ষে আন্তরিক, বললেন ওবায়দুল কাদের। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জনদুর্ভোগের কর্মসূচি না দেওয়ার আহ্বান। 4 দিনের সফরে চীনের প্রধানমন্ত্রী। বেইজিংয়ে লাল গালিচা অভ্যর্থনা। সই হতে পারে জ্বালানি, যোগাযোগ সহ বিভিন্ন খাতে 22টি সমঝোতা স্মারক। এবং দুর্নীতির চোরাবালিতে ম্লান হয়ে যাচ্ছে দেশের সব উন্নয়ন, মন্তব্য প্রধান বিচারপতির। সব সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কারের 1 দফা দাবি পূরণে সরকারকে 3 দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকেডের 2য় দিনের কর্মসূচি শেষে রাতে রাজধানীর শাহবাগে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি জানান, কাল বিক্ষোভ অবরোধ না থাকলেও অনলাইন অফলাইনে একযোগে সারা দেশে গণসংযোগ চালানো হবে। দাবি না মানলে বুধবার থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিস্তারিত মাজারুল হক মুহাজিরের রিপোর্টে। পুলিশি বাধা উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কাউরান বাজার ফার্মগেটে অবস্থান সাধারণ শিক্ষার্থীদের। সবার কণ্ঠে এক স্লোগান, দফা 1, দাবি 1, কোটা নট কামব্যাক। এর আগে দুপুর 3টায় একে একে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। অবরোধ করা হয় চারপাশের সড়ক। ফলে বিকেল থেকে তীব্র যানজটে স্থবির হয়ে ওঠে রাজধানী ঢাকা। বিশেষ করে ভোগান্তিতে পড়েন বয়োবৃদ্ধরা। 3 ঘন্টা এই গাড়িতে বসা, যেহেতু আমার সাথে একজন পেশেন্ট আছে, রুগী, চোখের সমস্যা, যাকে নিয়ে আর হাঁটাও সম্ভব না। হার্টের প্রবলেম আর ডায়াবেটিক্স আছে, তো আমরা গ্রিন লাইফে অ্যাপয়েন্টমেন্ট দিছি। এখন গাড়িতে উনি বেশি অস্থিরতা, বাইরেকে রিকোয়েস্ট করলাম, আমার সাথে সাথে ওনার রেসপন্স করছে এবং উঠে এসে গাড়ি খালি করে এখন পর্যন্ত নিয়ে আসছে, যথেষ্ট হেল্প করতেছে। পরে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা একে একে জড়ো হয় শাহবাগে। এ সময় 71-এর পর আবার রাষ্ট্রের পুনর্জন্মের দাবিও তোলেন আন্দোলনকারীরা। আমরা 3 দিনের আলটিমেটাম দিতে চাই। আমাদের যে পরিপত্রটি ছিল সেটি বাতিলের জন্য যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন। এরপর আমাদের 1 দফা দাবি আপনাদের মেনে নিতেই হবে। আমরা ছাত্র সমাজ ঘোষণা করতে চাই, আমরা টেবিলে ফিরতে চাই, আমরা রাস্তায় থাকতে চাই না। কিন্তু আপনারা যদি আমাদেরকে রাস্তায় থাকতে বাধ্য করেন, ছাত্রদের যে কোনো ক্ষয়ক্ষতির দায়ভার আপনাদেরকে নিতে হবে। এই আন্দোলন আর অর্ধবেলায় সীমাবদ্ধ থাকবে না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, 1 দফা দাবি আর আদালতের হাতে নেই, খেলার বল এখন সরকারের কোর্টে। আমরা অর্ধবেলা ধরে ব্লকেট করছি, আমরা এই অর্ধবেলায় কিন্তু থেমে থাকবো না। আমরা একটি সর্বাত্মক ব্লকেটের পরিকল্পনা করছি এবং এজন্য আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। এ সময় আন্দোলনে কোনো শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির দায়ভার সরকারকে নিতে হবে বলে জানায় আন্দোলনকারীরা। আমার কোনো ভাই যদি আহত হয়, আমার কোনো বোন যদি অসুস্থ হয়, এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। মাজারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
অন্যদিকে বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন গড়িয়েছে ৮ম দিনে। আজও ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবি মেনে নেবার আহ্বান জানান তারা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মিছিল করেন কর্মকর্তা কর্মচারীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের টানা কর্মবিরতিতে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কর্মচারীরা। একই সাথে লাগাতার কর্মবিরতিও পালন করেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। খোলা হয়নি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও। আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান প্রত্যাশা করছেন আন্দোলনকারীরা। যতদিন আমাদের দাবিটা আদায় না হয় ততদিনই আমরা কর্মবিরতিতে থাকব। আমাদের অফিস ক্লাস অবশ্যই বন্ধ থাকবে, দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরেও যাব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। অবিলম্বে বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবি জানান তারা, অন্যথায় শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়বে। আমরা এক সপ্তাহ আজকে ক্লাসের বাইরে আছি, আমাদের প্রত্যেকটা ক্লাসরুমের দরজা বন্ধ। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কে বা কারাহীন উদ্দেশ্যে আমি বলবো এরকম একটি স্কিম দিয়ে পুরা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার জায়গাটাকে অস্থিতিশীল করে দিল। আমি যদি ৭৫ বছর পর্যন্ত বেঁচে থাকি, পেনশন পাই, আমার ওয়াইফ আর কোনো পেনশন পাবে না। তো এটা তো একটা বিশাল ডিসক্রিমিনেশন। আগামী প্রজন্মে যারা শিক্ষক হবে তাদের বঞ্চিত করা হয়েছে, নির্মমভাবে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। একই প্রতিষ্ঠানে কাজ করবেন, যারা পরে জয়েন করবে তারা কিছু পাবে না। এদিকে একই দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে ১ জুলাই থেকে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় এই কর্মসূচি পালন করছে। বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সরকার কোটা বাতিলের পক্ষে আন্তরিক বলেই উচ্চ আদালতে আপিল করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জনদুর্ভোগ হয় আন্দোলনকারী এমন কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, কোটা বিরোধীদের মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে, আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মধ্যে নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কোটা ও পেনশন স্কিম নিয়ে আন্দোলন সহ দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারা যে আন্দোলনটা করছে এই সিদ্ধান্তই ছিল সরকার। রাস্তাঘাট বন্ধ সহ জনগণের দুর্ভোগ হয় এমন কর্মসূচি আন্দোলনকারীদের পরিহার করা উচিত জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আদালতের রায় না আসা পর্যন্ত কোটা বিরোধী শিক্ষার্থীদের অপেক্ষা করা হবে বুদ্ধিমানের কাজ। বিএনপি এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে প্রকাশ্যে। কাজেই এটা এখন পোলারাইজড পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাস্তবতার আলোকে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে আমলা সুপিরিয়র না শিক্ষক সুপিরিয়র, আমরা এই বিতর্কে যাব না। আমরা যাব পদমর্যাদার ভিত্তিতে, যেটা বাস্তবসম্মত আমরা সেটাই করতে চাই। কোটা বিরোধী বা পেনশন স্কিম আন্দোলনের উপর ভর করে কোনো রাজনৈতিক দলের সরকার পতনের আশা দিবাস্বপ্ন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ক্ষমতা তো সোজা জিনিস। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। 4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। দীর্ঘ 5 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে দুদেশের অংশীদারিত্বের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা কূটনীতিকদের। বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতার ক্ষেত্রে সই হতে পারে 22টি সমঝোতা স্মারক। বেইজিং থেকে আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। প্রায় 5 বছর পর বন্ধু প্রতিম রাষ্ট্র চীন সফরে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময়ে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান চীনের ভাইস মিনিস্টার ও বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। দেওয়া হয় গার্ড অব অনার। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের সরকার প্রধানকে নিয়ে যাওয়া হয় আবাসস্থল সেন্ট রেজিস হোটেলে। প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানান দেশটিতে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ীরা। আমাদের গন্ডং প্রভিন্সে একটা যদি বাংলাদেশ কনসাল জেনারেল ওইখানে অফিস করে দেয়, তবে চাইনিজদের সাথে আমাদের কোঅপারেশনটা আরও দ্রুত হবে এবং অনেক যোগাযোগের মাধ্যমে অনেক ভালো হবে। আমাদের ব্যবসাটা আরও সুন্দরভাবে স্মুথভাবে বাংলাদেশে করতে পারবে। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় পৌঁছাবে এমনটাই প্রত্যাশা তাদের। আমাদের এখানে অনেক সংখ্যক স্টুডেন্ট সংখ্যা আছে যারা বিভিন্ন সময় ভিসা সংক্রান্ত ব্যাপারে তারপর এম্বাসিতে প্রবলেম ফেস করে। এই প্রবলেমগুলো যাতে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করে। অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আরো বৃহৎ পরিসরে আমরা আরো কিছু করতে পারবো চায়নার ব্যবসা বাণিজ্যে। 4 দিনের সফরে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রেসিডেন্ট শি জিনপিং এর দেয়া নৈশভোজে যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের উন্নয়নের পরীক্ষিত বন্ধু চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের এই সফরের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি দুদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি আছে সেটি অনেকটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, বেইজিং, চীন। এর আগে সকালে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি সোয়া 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সেখানে তাঁকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ, 3 বাহিনী প্রধান, পুলিশের আইজি, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। দেশের উন্নয়নের সুফলগুলো দুর্নীতির চোরাবালিতে ম্লান হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বঙ্গবন্ধু চেয়ার বক্তৃতা অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিহিংসার রাজনীতির কারণে দুর্নীতিবাজরা পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এগিয়ে যাওয়ার পথে বর্তমানে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে জবাবদিহিতামূলক কাঠামো গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বঙ্গবন্ধুর ভাষ্য শিরোনামে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ডক্টর হারুনুর রশিদ। আমাদের উজ্জ্বল অর্জনগুলো দুর্নীতির অন্ধকারে ম্লান হয়ে যাচ্ছে। এ দুর্নীতি আমাদের জন্য একদিকে যেমন কলঙ্কের, অপমানের, তেমনি বর্তমান প্রেক্ষাপটে আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচাইতে বড় অন্তরায়। দুর্নীতি দমনের ক্ষেত্রে আমাদের বিদ্যমান বাস্তবতার আইনের কঠোর প্রয়োগ সময়ের দাবি। ডিসক্রিশন বা সুবিবেচনার সুযোগ এতে নেই বললেই চলে। গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হচ্ছে জবাবদিহিতা। সুতরাং রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক পরিচালনা কাঠামো গড়ে তোলা হলে দুর্নীতি এমনিতেই বন্ধ হয়ে যাবে। লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে প্রধানমন্ত্রী এখন ঋণের জন্য চীন সহ বিভিন্ন দেশে ছুটছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, কোটা সংস্কার ও শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলনকে ইস্যু করে সরকার নিজেদের দুর্নীতি, অর্থনৈতিক সংকট ও ভারতের সাথে দেশবিরোধী চুক্তি আড়াল করতে চায়। মইনুল হাসানের রিপোর্ট। হৃদযন্ত্রে পেসমেকার বসিয়ে বাসায় ফেরার 1 সপ্তাহ না যেতেই আবারও রোববার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব জানান, স্থায়ী চিকিৎসা না পাওয়ায় বেগম জিয়ার অসুস্থতা এখন প্রাণঘাতী রূপ নিয়েছে। তার শরীরে অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি, খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে। বোঝা না, রাত 4টায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে
তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে, কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে। হ্যাঁ, জীবন্ত হুমকির মুখেই ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার ও পেনশন স্কিম বাতিলে শিক্ষকদের আন্দোলনকে সরকার রাজনৈতিক ফায়দা হাসিলে কাজে লাগাচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। দেশের যে মূল সমস্যাটা, সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এই দাবি সরকারকে আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এই সরকারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে সবাই দুর্নীতিবাজ, এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনার একটা ডেট ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি, ঋণের যে ট্র্যাপ, সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি। এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনার এটা চেষ্টা করছে, আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা। সব জায়গাতেই যারা ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনার ঠিক মতো চালাতে পারছে না, তাদেরকে কিন্তু এই কাজটা করতে হয়। এদিকে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে ওলামা দলের দোয়া মাহফিলে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। মুজিব কোট পড়ে জয় বাংলা স্লোগান দিয়ে তারা শেখ হাসিনাকে সন্তুষ্ট করছেন, আর দেশের মানুষের সম্পদ, দেশের মানুষের সম্পত্তি, দেশের মানুষের টাকা তারা লুটে নিয়ে যাচ্ছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমানে। লবণাক্ততা বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার কৃষি এবং অর্থনীতি। এমন বাস্তবতায় উপকূলীয় জনপদের উন্নয়নে লবণাক্ত সহনশীল কৃষি ও সমন্বিত মাছ চাষের পরামর্শ দিয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। এজন্য উন্নত প্রযুক্তি ও কৃষকদের প্রশিক্ষণের তাগিদ দেন তারা। তরিক ইসলামের রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই প্রাকৃতিক নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। ঝড় জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে উপকূল। পানিতে অতিরিক্ত লবণাক্তের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব এলাকার কৃষি ও অর্থনীতি। যদিও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের দায় নেই বাংলাদেশের। এমন বাস্তবতায় জলবায়ু সহনশীল মাছ চাষ নিয়ে আন্তর্জাতিক সংস্থা সিরডাপ ও বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন আয়োজন করে আন্তর্জাতিক সেমিনারের। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলে মাছ চাষ ও অর্থনীতি ঝুঁকিতে রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। In the fish culture, changing temperature will affect their well-being of fish, and that create their infection by bacteria, infection by virus. Climate challenge in Bangladesh fisheries, focusing on the southwest coastal area and northeast Howar wetland. এতে উঠে আসে লবণাক্ত সহনশীল মাছ চাষ ও সম্ভাবনার কথা। এজন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের তাগিদ দেন বিশেষজ্ঞরা। Limited knowledge, technology transfer for small scale fish farmer. This is very important for national action. সেখানে আমরা বলেছি সিবাস হতে পারে, বুলেট হতে পারে এবং ক্র্যাব হতে পারে। এগুলো ইল যেটা আছে, আমরা ইল মাছটার কথা বলেছি, এবং রিসেন্টলি অ্যাকচুয়ালি যেটা নিয়ে আমরা আলাপ করবো 10 তারিখে, সেটা হচ্ছে মেরিন তেলাপিয়া। Recently, World Fish Center has made a study. Perhaps our fish consumption was actually underestimated. It's much higher than what it was estimated as a ton. এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। So Bay of Bengal would be the big opportunity of us for resourcing many things else, including the fish, aquaculture, and there is a big threat is there that the climate change, the erosion and cyclone, flood, all these things. লবণাক্ত সহনশীল মাছ চাষের মাধ্যমে শুধু স্থানীয় চাহিদা নয়, রপ্তানি আয় বাড়ানো সম্ভব বলেও জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যমুনা ব্যাংকের ঢাকা উত্তর এবং ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হল আজ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া, ব্যাংকের সার্বিক উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত নানা বিষয়ে সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ
ব্যাংকের পরিচালক সহ ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের সব শাখা ও উপশাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। নিজেকে এবার কৃষ্ণাঙ্গ নারী বলে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একটি রেডিওতে সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এ নিয়ে দেশটিতে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, ইন্টারভিউতে বাইডেন বলেন, আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ট্রাম্পের সাথে বিতর্কে হার এবং নতুন করে নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করায় আসন্ন নির্বাচনে বাইডেনের প্রার্থী হওয়া অনিশ্চিত হয়ে যেতে পারে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে দুপুরে 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি ছাড়েন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার মোদীর এটি প্রথম সফর। 8 এবং 9 জুলাই মস্কোতে অবস্থান করবেন তিনি। সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ও ইউক্রেন যুদ্ধ সামনে রেখে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলো উঠে আসতে পারে বলে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায়। ক্রেমলিন বলছে, রাশিয়ায় মোদীর এই সফরে ঈর্ষান্বিত পশ্চিমারা। এই সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করেন পুতিন প্রশাসন। এমন পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এবার পার্টিক্স খেলার খবর। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের খেলোয়াড়রা নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন বলে মনে করেন ব্যাটিং কোচ রাজিন সালেহ। তার মতে, দলে দেশীয় কোচ নিয়োগ করা হলে খেলোয়াড়রা সহজেই সবকিছু বুঝতে পারবেন। জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে কাজ করছে এইচপি দল। দেখুন পরাগ আরমানের রিপোর্ট। আগামী 14 জুলাই থেকে 19 আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার ডারউইনে সফর করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স এইচপি দল। মূলত এইচপি দলের সফর হলেও টেস্ট দল ও এ দলের কয়েকজন ক্রিকেটারকে রাখা হবে। ভবিষ্যতের ক্রিকেটার তৈরি করতেই এই উদ্যোগ। আন্তর্জাতিক ক্রিকেট কিভাবে খেলতে হয় সে শিক্ষাই পাবে এই সফরে খেলোয়াড়রা। আমরা যাচ্ছি গেম ডেভেলপ করার জন্য। আমরা বলতে যাচ্ছি না যে এখানে আমরা সিরিজ জিতে যাচ্ছি, কারণ এখান থেকে আমাদের প্লেয়াররা এখান থেকে কীভাবে কামব্যাক করবে, প্লেয়াররা এখানে কীভাবে ভালো খেলবে, কীভাবে গ্রো আপ হবে, ওই জায়গাটায় আমি প্রিটি মাচ এক্সাইটেড যে অস্ট্রেলিয়া গিয়ে আমরা ওই জায়গাটা কীভাবে খেলতে পারি। প্রায় মাসখানেক ধরে অনুশীলন করছে এইচপি দল। রাজিন সালে বলেন, খেলোয়াড়দের পারফরমেন্স ডেভেলপমেন্টের জন্য অস্ট্রেলিয়া সফর। তাছাড়া দেশি কোচ দলের সাথে যুক্ত হলে খেলোয়াড়দের জন্য অনেক সুবিধা হয় বলেও জানান জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে। দেশি কোচরা আসলে আমার মনে হয় ভালো হবে। ছেলেরা তাদের ব্যক্তি স্বাধীনতা যে বলা হয়, স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে আমাদের কথাগুলো শুনতে পারে এবং কাজ করতে পারে, এবং আমরা আমাদের কাজগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছি। অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের সাথেও খেলবে বাংলাদেশ এইচপি দল। পরাগ আরমান, এটিএন বাংলা। পাকিস্তানের কোচ হিসেবে প্রথম অভিযানেই বাংলাদেশের বিপক্ষে সাফল্য পেতে চান জেসন গিলেস্পি। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার বলেন, বাংলাদেশ ভালো দল, তাই তাদের বিপক্ষে সতর্ক থাকবেন তারা। নিজের ক্যারিয়ারের শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে 201 রান করেছিলেন এই পেসার। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম এই টেস্ট। আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের উপর। আমি কিভাবে এই দলটির পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল, প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি, আমি সেজন্য মুখে আছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার।
কোটা বাতিলের দাবি পূরণে সরকারকে 3 দিনের আলটিমেটাম দিল শিক্ষার্থীরা। কাল সারা দেশে গণসংযোগ, অবরোধ বিক্ষোভে ঢাকায় তীব্র যানজট। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন গড়ালো 8ম দিনে। ক্লাস ও পরীক্ষা বর্জন করে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ। সরকার কোটা বাতিলের পক্ষে আন্তরিক বললেন ওবায়দুল কাদের। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জনদুর্ভোগের কর্মসূচি না দেওয়ার আহ্বান। 4 দিনের সফরে চীনে প্রধানমন্ত্রী। বেইজিংয়ে লাল গালিচা অভ্যর্থনা, সই হতে পারে জ্বালানি, যোগাযোগ সহ বিভিন্ন খাতে 22টি সমঝোতা স্মারক। এবং দুর্নীতির চোরাবালিতে ম্লান হয়ে যাচ্ছে দেশের সব উন্নয়ন। মন্তব্য প্রধান বিচারপতির। সব সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।